হেমন্তকাল। বেলা ছোট হয়েছে। বেদম হিসি পেয়ে গেছে। অনেকক্ষণ চেপে রেখেছি। তিনতলায় আমাদের ফ্ল্যাট। উপরে উঠতে উঠতে প্যান্ট না ভিজে যায়। কোনো রকমে চেন খুলে ফ্ল্যাটের নিচে নর্দমায় লাঠি বার করে দাঁড়িয়ে গেলাম। এতক্ষণে লাঠি ফুলে ঢোল হয়েছিল। ঘাম দিয়ে জ্বর ছাড়ু। উপরে তাকাতে নজরে পড়ল আমাদের ব্যালকনিতে দাঁড়িয়ে মধ্যবয়সী এক মহিলা দূর আকাশের দিকে দৃষ্টি প্রসারী। দেখেনি তো। ফ্ল্যাটের দরজায় পৌঁছে টের পেলাম ভিতরে অতিথি সমাগম। দরজা খুলে মা বলল, রেবেকা এসেছে। রেবেকা? ভুলে গেলি? দেবের বউ, আমার বন্ধু। আমাদের 3টে বাড়ির পর। মার কথা শেষ না হতে নারীকণ্ঠ ভেসে এল, কে রে মলি? বলতে বলতে মায়ের বন্ধু ব্যালকনি থেকে ডাইনিং রুমে বেরিয়ে এল। কে বলতো? মা জিজ্ঞেস করে, মুখে চাপা হাসি। আমাকে আপাদমস্তক লক্ষ্য করেন ভদ্রমহিলা। দ্বিধাজড়িত স্বরে বলেন, পুনু না? ও মাঠ কত ধ্যামা হয়ে গেছে। কিরে, আমাকে চিনতে পারছিস? কথার কি ছিরি, দ্যাঙ্গা। আমতা আমতা করে বলি, আপনি রেবা আন্টি? খলখলিয়ে হেসে সারা বলে, আপনি কিরে? দেখেছিস মলি, তোর ছেলে কত বদলে গেছে। কেমন ন্যাওটা ছিল আমার, সব সময় আমার পিছন পিছন, হিহিহি। আম্মুর বান্ধবী রেবা আন্টিকে করলাম তার মেয়ের সামনেই আবার পিছনে। মহিলার মুখে কোনো আগল নেই। অস্বস্তি বোধ করি। তোকে তো বিয়ে করতে চেয়েছিল, মনে আছে? মা বন্ধুকে ইন্ধন যোগা। কথাটা শুনে রেবা কেমন উদাস হয়ে যায়। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, সেদিন রাজি হলে এমন উপোস করে দিন কাটত না। আর রেবা, কি হচ্ছে কি, তুই কি বদলাবি না? মার কথায় রাগ হচ্ছে। নিজে উস্কে দিয়ে এখন ন্যাকামি হচ্ছে। রেবা ধমকে ওঠে, তুই থাম, রোজ সোয়ারি নিচ্ছিস। আমার জ্বালা আমি বুঝি। কথা শেষ না হতেই আরেকটি মেয়ের আবির্ভাব, ছিপছিপে সুন্দরী। সঙ্গে আমার দিদিভাই। মা পরিচয় করে দেয়, রেবার মেয়ে আত্রেজ। মনে আছে তোর? সত্যি কথা বলতে কি, আত্রেজিকে দেখে আমার মনে সানাই বেজে উঠল। মার কথার উত্তর দেবার আগেই আত্রেজি বেজে উঠল, মাসি পুনু আমার থেকে কত ছোট। মনে মনে বলি, বয়স কিছু না। আত্রেজি বাবু, তোমারে আমার পছন্দ। কত আর 3-4 বছর, তাই না রে রেবা? পুনু, তুই আমাকে দিদিভাই বলবি। আত্রেজি বলে, ওর বিয়ে। রেবা নেমন্তন্ন করতে এসেছে, মা বল। আমার বাত্তি নিভে গেল। কথায় বলে অভাগা যেদিকে চায় সাগর শুকায় যায়। হায় আত্রেজি, কদিন আগে তোমার সঙ্গে কেন দেখা হলো না? মা আমাকে আড়ালে নিয়ে গিয়ে বলল, পুনু, ওদের বলেছি রাতে খেয়ে দে কাল যেতে। লক্ষ্মীবাবা, একটু মাংস নিয়ে আয়। আত্রেজির বিয়ের খবরে মনটা খারাপ। আমি নাকি ওকে না ওর মাকে বিয়ে করতে চেয়েছি। কথাটা ভেবে নিজের পিছনে লাথি মারতে ইচ্ছে করে। আমরা এক সময় মফস্বল শহরে ভাড়া থাকতাম। ফ্ল্যাট কিনে কলকাতা এসেছি প্রায় বছর 10। দাসাঙ্কেল ছিলেন আমাদের প্রতিবেশী। শুনেছি আমরা আসার বছর খানেকের মধ্যে মারা যান। সঞ্চিত অর্থে আন্টি অনেক কষ্ট করে 2টি সন্তানকে মানুষ করেন। ছেলে এখন বড় চাকুরিয়া আর মেয়ের বিয়ে। আত্রেজি মায়ের মতো না হলেও সুন্দরী। আন্টির সুন্দরী বলে খ্যাতি ছিল, বিশেষ করে শরীরের গড়ন ছিল লোকের আলত। 5.5 ফুট লম্বা, মাজা, রং টানা ডাগর চোখ, নাকের নিচে একজোড়া পুরু ঠোঁট। ভীষণ কথা বলতেন। ডাক্তারের বউ বলেছিল না কোনো অহংকার, যে কারণে মার সঙ্গে বন্ধুত্ব হতে অসুবিধে হয়নি। আর আত্রেয়ী ছিল দিদিভাইয়ের বন্ধু। অনেকদিন আগের কথা, আবছা মনে আছে, একা পেলেই দাসাঙ্কেল প্যান্টের মধ্যে হাত ঢুকিয়ে আমার লাঠি ধরে চটকাত আর বলত, পুনুবাবুর লাঠি দেখছি আমার থেকে বড়। ভীষণ লজ্জা লাগত, কাউকে বলতে পারতাম না। আত্রেজিকে আগে ভালো করে দেখিনি, চামড়ি জিনিস। জানি না কোনো হারামির ভাগ্যে এমন ডাসা জিনিস। শুনলাম সেও নাকি ডাক্তার। কামিজের ভিতর থেকে কমলা দুটো ফেটে বেরোতে চাইছে। গায়ে কি সুন্দর গন্ধ। চলে যখন পিছন দুটোর কিনা। সারাক্ষণ আন্টির কড়া নজর। আমার অবস্থা বাঘের সামনে ঝোলানো মাংস। ওহো, মনে পড়ল মাংস আনার কথা। খাওয়া দাওয়া সারতে বেশ রাত হল। আত্রেজিকে নিয়ে দিদিভাই নিজের ঘরে দরজা দিল। মার ঘরে আড্ডা জমে উঠেছে। ভাবছি শুয়ে পড়ি। একবার মাকে বলে যাই ভেবে দরজার কাছে যেতে আন্টির গলা কানে এল, আচ্ছা রায়েমশায়, আপনার চাষবাস কি বন্ধ, নাকি এখনও লাঙল ঠেলেন? বাবা লাজুক প্রকৃতি, বলল, আপনার বন্ধুকে জিজ্ঞেস করুন। কিরে মলি? আন্টির চোখে দুষ্টু হাসি। আসলে কি জানিস, অভ্যেস হয়ে গেছে, না চাপালে শান্তি পাইনে। উড়ি 50 পেরিয়ে এখনও শান্তির নেশা যায়নি। এসব শুনে ভিতরে ঢোকা হল না। বাইরে দাঁড়িয়ে শুনতে থাকি জল কতদূর গড়া। আন্টির দীর্ঘশ্বাস শুনতে পাই। একটা কথা বলুন তো, ইচ্ছে ছেলে না মেয়েদের বেশি? আন্টি জিজ্ঞেস করে। আমার তো মনে হয় ছেলেদের। একটু ভেবে বাবা বলে, দেখুন ডাক্তার কতদিন হল মারা গেছে, অথচ আপনি দিব্য আছেন। আন্টির মুখে ম্লান হাসি, তারপর বলে,
দেখুন আপনাদের কাছে লুকাবো না, জমিনে লাঙল না পড়লেও আমি মাঝে মাঝে খুরপি চালিয়েছি। শুনেছি করলে শরীর মন ভালো থাকে। মা বলে, ঠিক, কোনো কিছু দাবিয়ে রাখা ভালো নয়। দেখিস না অতি শাসনে ছেলে মেয়েরা কেমন বিগড়ে যায়। মায়ের মুখে কি যুক্তি! এ কার কথা শুনছি, নিজের কানকে বিশ্বাস হচ্ছ না। মহিলাকে নতুন করে চিনছি। একটা কথা জিজ্ঞেস করব। বাবার কৌতূহলে মা বিরক্ত বোধ করে। তুমি আবার কি জিজ্ঞেস করবে? তুই থাম তো মলি। বলুন রায় মশাই, কি জানতে চান? না না, আচ্ছা, আপনার কি এখনও ইচ্ছে তেমন তীব্র? তোমার জেনে কি হবে? ভয়ে নেই মলি, আমি কেড়ে নেবার হলে অনেক আগেই নিতে পারতাম। এভাবে কাউকে আটকানো যায় না। বাবা অপ্রস্তুত বোধ করে। না রে, আমি তা বলিনি। তোকে একটা অস্বস্তির মধ্যে ফেলছে। আমার সে বয়স নেই। শুনুন রায়মশায়, এই যে আমরা কথা বলছি, ভিতরে ভিতরে আমার জল কাটছে। সত্যি আন্টি, বেশ। আমার লুনির নিচে সাপের ফোসফোসানি শুরু হয়ে গেছে। বাবার লাঠিও কি দাঁড়ায়নি? বাবা হঠাৎ দার্শনিক হয়ে যায়। বলে, জীবন বড় অদ্ভুত। ডাহ দেব যখন ছিল, আপনাদের সুখী পরিবার ছিল সকলের আলোত। বাইরে থেকে মনে হতো সেরকম। কেউ ভিতরে উকি মেরে দেখিনি। দুটো সন্তান ভাগ্য করে পেয়ে গেছি, ঠিক। অভাব কি জানতে দেনি, তাও ঠিক। কিন্তু পেটের খিদে ছাড়াও আর একটা খিদে আছে, পশু ও বোঝে। আপনারা সব জানেন না। আমি মলিকেও বলিনি। ও আমার পিছনে ধোকাতে চাইত। ও ছিল সমকামী। এটা প্রমাণ হিসেবে যথেষ্ট বলা যায় না। বাবা রায় দে। তা আমি জানি। শুনুন একদিনের ঘটনা। একতলায় ওর চেম্বার ছিল, সে তো দেখেছেন। মনে আছে সেই ছেলেটা কমল, ওর কম্পাউন্ডার। বাবা ঘাড় নেড়ে সায় দে। একদিন রাত হয়েছে। ও তো রাতে রোগী থাকার কথা নয়। তাহলে উপরে আসছে না কেন? নিচে গিয়ে দেখি টেবিলের তলে বসে কমল ওর লাঠি চুষছে। ওই তো চারা মাছের মতো 4 ইঞ্চি লাঠি। আমাকে দেখে বলে, পেনের ধাক না খুঁজছিলাম। তুই তো এসব আগে বলিসনি। মা বলে, আগে বললে কি রায়মশাইকে শেয়ার করতিস? মা অপ্রস্তুত বলে, তোর মুখে কিছু আটকায় না। সত্যি রেবা, বিশ্বাস কর, তোর জন্য খুব কষ্ট হয়। খিলখিল করে হেসে ওঠে আন্টি। মা বাবা অবাক। আন্টি বলে, চিন্তা করিস না। একটা 6 ও 7 ইঞ্চির মতো লাঙল পেয়েছি। কে রে? আমি চিনি। বল না, বল না। উহু, বলা যাবে না। দাঁড়া, আগে হো। আমার লুনি ঠিক করতে গিয়ে মোবাইলটা ঠক করে মাটিতে পড়ে। মা ভিতর থেকে জিজ্ঞেস করে, কে রে? দরজা ঠেলে ভিতরে ঢুকলাম। আমি শুতে যাচ্ছি। অনেক রাত হলো। আচ্ছা যা। হ্যাঁ শোন রেবা, আজ তোর ঘরে শোবে। কি রে রেবা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একটা তো রাত। কি পুনু, তুই ঠ্যাং ছুটবি না তো? সব্বাই হেসে ওঠে। না মানে, ছোট খাট আপনার অসুবিধে। এখন তো দুজন। আমি মুখ বেজার করে চলে আসি। মনে মনে ভাবি, মেয়েটাকে যদি পেতাম। বিছানার একপাশে চিত হয়ে শুয়ে শুয়ে একটু আগে শোনা কথাগুলো নিয়ে ভাবছি। এই বয়সে একটা 6 ও 7 ইঞ্চি লাঠি ঠিক জুটায় নিয়েছে। আমারটাও ওইরকম সাইজ। দেখলে আন্টি আমাকেও ছাড়ত না। এমন সময় মা আর আন্টি ঘরে ঢুকল। মা ডাকল, পুনুয়াই, পুনু ঘুমালি নাকি? আমি সাড়া দিলাম না। ঘুমের ভান করে চোখ বুজে পড়ে রইলাম। আন্টি বলল, ওকে আর ডাকিস না। ঘুমোচ্ছে, ঘুমোক, তুই যা। হ্যাঁ রে রেবা, 6-7 ইঞ্চিটা কেড়ে উড়ে মাপ শুনেই জিভ দিয়ে জল গড়াচ্ছে। তুই নিতে পারবি না। মা রেগে যায়, বলে, তুই পারবি। 7 কেন, তুই 10 ইঞ্চি নে। মা চলে যায়। আন্টি আমার দিকে পিছন ফিরে নাইট ড্রেস পরছে। উদম হাতির মতো পিছন, শাল খুঁটির মতো একজোড়া পা। খাটে উঠে আমার পাশে চিত হয়ে শুয়ে পড়ল। মেয়েদের গায়ে একটা সুন্দর গন্ধ থাকে, যা শরীরের মধ্যে দোলা দেয়। হঠাৎ আন্টি আমার দিকে পাশ ফিরে শো। হাতটা এসে পড়ে লাঠির উপর। আমি টিক টিক করে লাঠি নাচাতে থাকি। হাতের স্পর্শ পাচ্ছি, আঙুলগুলো নড়ছে। খপ করে লাঠিটা মুঠিতে চেপে ধরে। আন্টি ঘুমানো না জাগোনা বুঝতে পারছি না। পাশ ফিরে শুতে জর্দার সুগন্ধি মুখে ঢোকে। মুখে মুখ লেগে যায়। ঠোঁট কাঁপতে থাকে। আন্টির জিভ বেরিয়ে এল। যা থাকে কপালে। জিভটা মুখে নিয়ে চোষণ শুরু করি। জর্দার গন্ধে ঝিমঝিম করে মাথা। হঠাৎ মনে হলো মুখটা এগিয়ে এল। গরম নিঃশ্বাস মুখে লাগে। আরে আরে, একই। লাঠিটা ধরে আন্টি সজোরে টানছে। ধটফড়িয়ে উঠে বসে বলি, আন্টি আন্টি, একই করছেন। লাঠিটা ছিঁড়ে যাবে যে। কান্না পেয়ে যা। চমকে উঠে পড়ল আন্টি, বলে, কি হলো রে পুনু? আমি তখন লুঙ্গি ঠিক করে লাঠিটা ঢাকার চেষ্টা করছি। কি ঢাকছিস? ও আমার দেখা আছে। আন্টি বলে, দেখা আছে? অবাক হয়ে লাঠি কেলিয়ে রাস্তায় দাঁড়িয়ে মুছছিলেমনে পরল আন্টি দাঁড়িয়েছিল ব্যালকনিতে। ছিহ ছিসো, কি লজ্জা! আমি তখনই ঠিক করি ওই 7 ইঞ্চি লাঙ্গল দিয়ে চাষ করাবো। আপনি গুরুজনকথা শেষ করতে দেয় না, বলে, ওরে ন্যাকা, যখন লাঠি নাচাচ্ছিলি তখন মনে ছিল না?
বুঝতে পারি ধরা পড়ে গেছি। বললাম, ইচ্ছে করে না ডাইনি। বিশ্বাস করুন আন্টি। কে তোমার আন্টি? তুমি আমার জয়ান বর। আপনার মুখে এইসব কথা আবার? একদম আপনি টাপনি বলবে না। মাগবরের মধ্যে ওসব চলে না। তাহলে কি বলবো? সোহাগ করে যে নামে ডাকবে বাবু। নাইট ড্রেসটা খুলে দাও বাবু, বলে দুহাত উঁচু করে। আমি নাইট ড্রেস খুলে দুহাতে জড়িয়ে ধরে বলি, তুমি আমার রানী। রেবা আমাকে জাপটে ধরে চুমু খায়, বলে, আমি তোমার রানী আর আন্টি বলবে না। চিবুক আমার কাঁধে ঘষে গালে চুমু দেয়। বুড়ো হলেও আমার সারা শরীরে জলতরঙ্গ বেজে ওঠে। পাহাড়ের মতো পিছন, কিন্তু কোমরে মেদ জমতে দেয়নি। বুকে মুখে পেটে নাক মুখ ঘষতে থাকি। বগলে ডেওডোরান্ট আর ঘামের গন্ধ মিশে অদ্ভুত মাদকতা। আমি বলি, তুমি আমার এক রাতের রানী। না বাবু, এ জমিন চিরকালের জন্য তোমার। তুমি যত ইচ্ছে চাষ করো। রেবা শঙ্কিত হয়ে বলে, শুধু জমিন আর তোমার অন্য সব? জিজ্ঞেস করি, আমার তো আর কেউ নেই বাবু। তুমি আমার বর, আমার রাজা, আমার সব তোমার। রেবা সজোরে আমাকে পিষতে থাকে। কষ্ট হয়। এমন হাসখুশি মানুষটার গভীরে এত কষ্ট জমা ছিল বুঝতে পারিনি। মায়া হল, বললাম, কথা দিলাম সুরঙ্গুবাবু, চিরকাল তুমি আমার বরবু হয়ে থাকবে। আজ আমার বড় সুখ। আমি দুচোখ জলে ভরে যায়, কথা শেষ করতে পারে না। আমি ওকে চিৎ করে শুইয়ে দিই বিছানা। ওর বুকে চড়ে কমলা চুষতে থাকি। ও আমার মাথায় হাত বুলিয়ে দেয়। বোটায় দংশন করি। মাগো, কিয়ে ওঠ! কি রানী ব্যথা পেলে! আমার বর ব্যথা দিলেও আমার সুখ। ওকে উপুড় হতে বললাম। শরীর থেকে পিছন ফুট খানেক উঁচু। পিছনটা ময়দা ঠাসা ঠাসতে লাগলাম। পিছন ফাঁক করে দেখি তামার পয়সার মতো ফুটো তিরতির কাঁপছে। জিজ্ঞেস করলাম, আগে পিছন ফাটাই? পিছনে কখনো আগে নিইনি। লাগবে না তো? তাহলে থাক। না, না থাকবে কেন? ব্যথা লাগে, লাগুক, তুমি করো। তোমার জন্য আমি মরতেও পারি। আচ্ছা লাগলে বলো রানী। পিছন ফাঁক করে লাঠির মুন্ডিটা ফুটোতে ঠেকায়। আমার সুবিধের জন্য ও পিছনটা উঁচু করল। আমি চাপ দিতে পুত করে মুন্ডিটা ভিতরে ঢুকে গেল। রেবা কোকিয়ে ওঠে, উষাদ। নাকমুখ কুচকে নিজেকে সামলা। জিজ্ঞেস করি, ব্যথা লাগল? হু একট। আরহা তুমি ধোকাও বাবু। পুরপুরিয়ে ঢুকিয়ে দিলাম গোড়া অবধি। রানী মাথাটা উঁচু করে আবার বালিশে মুখ গোজে। কি তুমি কথা বলছো না কেন? কি বলবো? তোমার কষ্ট হচ্ছে না তো? আমি তো তাই চাই। আমার সুরঙ্গের মধ্যে বিছের কামদানি তুমি কিছু করো, আমার জয়ান বর। আচ্ছা সুরঙ্গ রানী, এবার তোমার উপসী সুরঙ্গের জ্বালা মেটাব। বোতলের ছিপি খোলার মতো পিছন থেকে ফুছুত করে লাঠিটা বার করলাম। ওকে চিৎ করে দিলাম। দুহাতে জাং দুটো ঠেলতে পাতার মতো লম্বা চেরাটা ফুলে উঠল। কাতল মাছের মতো হাঁকড়ে খাবি খাচ্ছে। চেরার উপরে শিম বীজের মতো পাপড়ি। নিচু হয়ে জিভ ছোঁয়াতে বিদ্যুৎ স্পিষ্টের মতো কেঁপে উঠ। সাপের মতো মোচড় দিচ্ছে শরীর। হিসিয়ে ওঠে, উড়ি উড়ি। সুরঙ্গের কষ বেয়ে কামড় গড়াচ্ছে। জোরে চুষতে থাকি, পাপড়ি দাঁতে কাটি। বেন্না গাছের কষের মতো স্বাদ। লাঠিটা সুরঙ্গের ঠোঁটে ঘষতে লাগলাম। পা দিয়ে আমার কোমর চেপে ধরে। পা সরিয়ে লাঠির মুন্ডিটা সুরঙ্গের মুখে সেট করে চাপ দিতে পুচ করে ঢুকে গেল। উড়ি উড়ি করে রেবা ঠ্যাংজোড়া দুদিকে ছড়িয়ে দিল। গঙ্গাতে গঙ্গাতে বলে, ঢোকাও বাবু ঢোকাও। জোরে চাপ দিতে নরম মাটিতে শাবলের মতো পরপরিয়ে ঢুকে গেল। রেবা কোকিয়ে ওঠে, উড়ি মারে কি সুখ! মারো, মেরে ফেল রে আমার জোয়ান বর। ধমকে উঠি, আস্তে। সবাই ঘুমুচ্ছে। রেবার মুখে হাসি। একটু বার করে পুরোটা ঢোকাই। রেবা ছটফটিয়ে বলে, আহ আহ কি আরাম! সুরঙ্গের মুখ জ্যাম করে বিশ্রাম নি। সুরঙ্গের ঠোঁট দিয়ে লাঠিটা কামড়ে ধরেছে। বয়সের তুলনায় সুরঙ্গের অবস্থা ভালোই। রেবা অধৈর্য হয়ে বলে, চাপাও চাপাও আমার জান। ওরে সুরঙ্গরানী, এবার তোর সুরঙ্গ ফাটাবো, দেখি তোর কত রস। বলে দিলাম রামচাপ। ওরে মারে, আমাকে মেরে ফেল রে। থুপুস থুপুস করে ঢেকিতে পাট দেবার মতো চাপাতে থাকি। ফচর ফচর শব্দ বাতাসে ঢেউ তুলছে। আবার একটু থামলাম। রেবা বিরক্ত হয়ে বলে, আবার থামলে কেন? আমি যে পারছি না গো। থেমে থেমে করলে অনেকক্ষণ চাপা যাবে। আমি ওকে বোঝালাম, আচ্ছা করো করো, আমার সুরঙ্গে যে আগুন জ্বলছে বাবু। আবার থুপুস থুপুস করে চাপাতে থাকি। বিচি জোড়া সুরঙ্গের নিচে ছুফ ছুফ করে আছড়ায়। সুরঙ্গ থেকে হোলকা বের হচ্ছে। লাঠির গা বেয়ে গ্যাজলা ফচচর শব্দ, তার সঙ্গে গঙ্গানি উৎসব মিলিয়ে সৃষ্টি করেছে ঐক্তান। চাপের গতি লাঠি। ওরে ওরে, কি সুখ দিচ্ছে রে আমার আপন নাগর।
আমার কি আনন্দ, এতদিন কোথায় ছিলে নাগর তোমার মাকে ফেলে। রেবা ভুল বকতে থাকে। আজ তোর খাই জন্মের মতো মিটিয়ে দিচ্ছি রে সুরঙ্গ মারানি। ওরে লাঠি খেকো, লাঠিটা কামড়ে কামড়ে ধরছিস কেন রে? অবিরাম চাপাতে থাকি। আরো জোরে তোর আদরের মাগের সুরঙ্গের ছালো তুই তুলবি না তো তুলবে পাড়াপড়শি। আহ আহ, কি সুখ, কি সুখ। প্রবল বিক্রমে এডে বাছুরের মতো সুরঙ্গের মুখে গুটোতে থাকি। রেবা হঠাৎ নীরব, কোনো কথা নেই মুখে। শরীর শক্ত, গঙ্গাতে থাকে। উফ উফ উফ, আর পারছি না, গেল গেল। শরীর শিথিল হয়ে যায়। জল খসে যায়। আমি পাগলের মতো পিছন নাড়িয়ে চাপাতে থাকি। সব লণ্ডভণ্ড করে দেব যেন একটা খেপা ষাট। হঠাৎ শরীরের কলবটা যেন বিকল হয়ে পড়ে। চাপের গতি কমে আসে। ধর ধর নে তোর সুরঙ্গের কলসি ভরে নে, বলতে বলতে ঘন ক্ষীরের মতো উষ্ণ রস ফিচিক ফিচিক।